আর এই মেয়ে তো আমার প্রাণ পাখি নিয়ে উড়ে গেল। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আর্টিস্ট লুকিয়ে লুকিয়ে তারার ছবি আঁকছিল এবং সেই সময় চন্দ্রমণি আর্টিস্টকে দেখে বলে, কে ওখানে? কথার আওয়াজ পেয়েই ফুল্লরা বলে, যতটুকু হয়েছে অতটুকুই রাখুন, এবার এখান থেকে চলে আসুন, নহলে কিন্তু ধরা পড়ে যাব। পরক্ষণে চন্দ্রমণি বলে, কথা বলছেন না কেন, কে ওখানে আছেন? কিন্তু কেউ কোনো কথার উত্তর দেয় না। তখন তারা বলে, দাঁড়াও, আমি দেখে আসছি। এটা বলে চন্দ্রমণি এবং তারা সুন্দরী খুঁজতে যায়। পরবর্তীতে ইন্দু তারাকে বলে, কাউকে পেলে? কে ছিলে এখানে? তখন চন্দ্রমণি বলে, মনে হলো কেউ একজন এখানে দাঁড়িয়ে আছে, হয়তো আমি সেটা ভুল দেখেছি। এদিকে কাউকে খুঁজে না পেয়ে তারাসুন্দরীর মন খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই দেবীপ্রসাদ মৈত্র ঘরের মধ্যে শুয়েছিল, তখনই তারার ছবি নিয়ে গিয়ে কুন্দ বলে, এই নেন তারার ছবি। পরবর্তীতে তারার ছবি দেখে দেবীপ্রসাদ বৈদ্য কুন্দাকে বলে, বাহ, তুমি অনেক সুন্দর কাজ করেছ। তুমি যদি এভাবে আমার কথা মতো কাজ করো তাহলে তুমি পাটরানীর দায়িত্ব পাবে। পাটরানীর কথা শুনে কুন্দা বলে, আপনি এটা কি বলছেন? আমি পাটরানী না, আমি রাজরানী হতে চাই। পরক্ষণে দেবীপ্রসাদ মৈত্র বলে, তোমাকে কে বলেছে আমার দ্বিতীয় বিবাহ করার সৎ থাকবে না? তাই তুমি যদি আমার কথা মতো কাজ করো তাহলে কোনো সমস্যাই থাকবে না। এটা বলেই তারার ছবিটা নিয়েই দেবীপ্রসাদ মৈত্র ঘর থেকে বেরিয়ে যায়। তখন ফুল্ল কুন্দকে বলে, বোঠান, তুমি এত ভেঙে পড়ো না, স্বামীর কথা মতো কাজ করা প্রতিটাই স্ত্রীর ধর্ম। তাই তুমি যদি দেবীপ্রসাদ মৈত্রের দাদার কথা মতো কাজ করো তাহলে কোনো সমস্যা থাকবে না, আর সতীনও ঘরে আসবে না। এটা নিয়ে তুমি এত ভেবো না তো, এসব চিন্তা বাদ দাও এখন। পরের সিনে দেখানো হয় রানী ভবানী ইন্দুকে বলে, দিদি, আমার মেয়ের মুখ এত শুকনা কেন? কি হয়েছে আমার তারা মায়ের? তখন চন্দ্রমণি বলে, তখন মনে হলো কেউ যেন একটা দাঁড়িয়ে আছে, সেটা আমার ভুল হতে পারে, কাউকে খুঁজে পাইনি বলে তখন থেকেই মুখ ভার করে আসে। পরক্ষণে রানী ভবানী বলে, মা, আমাকে অন্তত বল কি হয়েছে, এভাবে মুখ ধার করে কেন রয়েছ, আমাকে বলো মা। তখন তারা সুন্দরী বলে, মা, তোমরা এত আয়োজন করছো আমার বিয়ের জন্য, কেউ আবার কোনো ক্ষতি করে দেবে না তো? ক্ষতির কথা শুনে রানী ভবানী বলে, সেটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। তুমি কেন এত ভাবছো? ভাবার জন্য তোমার মা আছে তো। রানী ভবানী এটাও বলে যে, তুমি কি জানো আমরা তোমাকে নিয়ে তীর্থে যাচ্ছি? অনেক দিন কোথাও যাওয়া হয়নি, তাই ভাবলাম তোমাকে নিয়ে একটু ঘুরে আসি। এদিকে রানী ভবানীর কথা শুনে তারা সুন্দরীর মুখ ঘুরিয়ে ফেলে। তখন রানী ভবানী ইন্দুকে বলে, দিদি, তুমি দয়ারাম দাদাকে বলে দাও আমরা বোগাড়ায় ঘুরতে যাব না, আমার মেয়ের হয়তো পছন্দ না। পরক্ষণে তারা সুন্দরী বলে, তুমি সবসময় রাজকার্যে ব্যস্ত থেকেছ, এখন তুমি আমার সাথে একটু ঘুরতে যাবে, এতে আমি অনেক খুশি হয়েছি। এই দেখো মা, আমি হাসছি, তুমি আমার সাথে ঘুরতে যাবে, এটা তো অনেক আনন্দের। অপরদিকে আমরা দেখতে পাই দেবীপ্রসাদ মৈত্র নবাবের দরবারে গিয়ে ইয়াল লতিফকে বলে, নবাব সিরাজ কথায়, আমি ওনার সাথে দেখা করতে চাই। তাছাড়া আমি নবাব সিরাজার জন্য নাজরান নিয়ে এসেছি। পরবর্তীতে ইয়াল লতিফ দেবীপ্রসাদ মৈত্রের হাতে তারার ছবি দেখে বলে, তুমি তো অনেক বড় কাজ করেছ, নবাব সিরাজের নিশ্চয়ই পছন্দ হবে। তবে নবাব সিরাজ একটু ব্যস্ত আছে, উনি শিকারের জন্য বাইরে যাবেন, তুমি চাইলে কিন্তু ওনার সাথে যেতে পারো। তখন দেবীপ্রসাদ মৈত্র বলে, আমি যদি নবাব সিরাজের সাথে শিকারে বেরোতে পারে তাহলে অনেক এক্সপেরিয়েন্স হবে। এরপর ইয়ালরাতিফ চলে গেলে দেবীপ্রসাদ মৈত্র মনে মনে বলে, এবার তুমি তার আগে নবাব সিরাজের ছোবল থেকে কিভাবে বাঁচাবে ভবানী বৌঠান? একদিকে তোমার রাজকার্য, তোমার প্রজারা, একদিকে তোমার মেয়ে, এবার দেখব তুমি কোন দিকে সামলাও। এদিকে আমরা দেখতে পাই নবাব সিরাজ শিকারে যাবে, তবে শিকারের জন্য অর্থ প্রয়োজন, আর সেই অর্থ নিয়ে সবাই সবার সাথে রাগারাগি করতে থাকে। তখনই ইয়াললতিফ গিয়ে বলে, আপনার সাথে একজন মেহমান দেখা করতে এসেছে। পরক্ষণে দেবীপ্রসাদ মৈত্র গলে নবাব সিরাজ বলে, নাটোর থেকে এসেছেন রানী ভবানীর সাম্রাজ্য। পরবর্তীতে ইয়ার লতিফ তারার ছবিটা দেখিয়ে বলে, আপনার জন্য নাজরান নিয়ে এসেছে। তারার ছবি দেখে নবাব সিরাজ বলে, এই মেয়েটা তো আমার প্রাণ পাখি নিয়ে উড়ে গেল, এই মেয়ের কাছে এখন কিভাবে পৌঁছাবো, কিভাবে আমি নাটোরে পৌঁছাবো? এদিকে দেবীপ্রসাদ মৈত্র মনে মনে বলে, এখনই নবাব সিরাজকে নাটোরে মেয়ে ডালে সমস্যা হতে পারে, তাই কিছু একটা বলে এখানে আটকে রাখতে হবে। কিছুক্ষণ চুপ থাকার পরে দেবীপ্রসাদ মৈত্র বলে, রানী ভবানী তার মেয়েকে নিয়ে বগুড়ায় তীর্থে যাবে, তাহলে কিন্তু আপনিও সেখানে যেতে পারেন। পরক্ষণে নবাব সিরাজ বলে, সেটা তো যেতেই পারে, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাহলে এই সুযোগেই ঘুরতে চলে যাওয়া যাবে। শেষে সিনে আমরা দেখতে পাই রানী ভবানী এবং তারা সুন্দরী বগুড়ায় ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে দরজার সামনে আসে এবং তারা সুন্দরী চন্দ্রমণিকে বলে, খুড়িমা, তুমি আমার সাথে চলো, তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগবে না। তখন রানী ভবানী শাশুড়ি বলে, আমি বুঝতে পেরেছি, ভবানীমা কাজের জন্য অনেক জায়গায় ঘুরা বেরিয়েছে, কিন্তু তুমি তো রাজমহলের বাইরে যাওনি, সবসময় আমাদের সাথেই সময় কাটিয়েছ, এখন বাইরে যেতে একটু ভয় লাগছে। তবে তুমি ভয় পেও না মা, তুমি সবসময় তোমার মায়ের সাথে থাকবে, কখনো মায়ের হাতছাড়া হবে না। পরবর্তীতে আর কিছু না বলে রানী ভবানী এবং তারা সুন্দরী ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়। কিছু পথে যাওয়ার পরে তারা তার মাকে বলে, নাটোরের রাজেশ্বরী রানী ভবানী আমার মা, আর তার সাথে বসে এই ভ্রমণে যাচ্ছি। পরক্ষণে রানী ভবানী বলে, আমি যেমন তোমার মা ঠিক তেমনি আমার প্রজাদেরও মা, তবে এখন আমি শুধু তোমার সাথে সময় কাটাবো। এদিকে দয়রাম বলে, একটু পরে সন্ধ্যা নামবে, আমাদের এখানেই তাঁবু ফেলতে হবে।
আগামী পর্বে আমরা দেখতে পাবো তারা সুন্দরী জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়। তখনই নবাব সিরাজ তারাকে দেখে বলে, এই সেই মেয়ে, সেই চোখ, সেই নাক, অপরূপ সুন্দর। অন্যদিকে আমরা দেখতে পাই তারা তারা বলে তারাকে ঘরে না পেয়ে রানী ভবানী ডাকতে থাকে। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে।